হ্যাঁ, স্যার বলছিলাম কি যে স্যার গতদিন বিষয়টা আমি কোয়েশ্চেন করার সুযোগটা পাইনি। বলেছিল যে আ মানে ২০ পটেনসি দেওয়ার পরে আবার 200 এ আসলে পারে চুলকানি বেড়ে যাচ্ছে। স্কিন ডিজিজ সমস্যা বেড়ে যাচ্ছে। আমাদের শ্যামল স্যারের নিয়ম অনুযায়ী আমরা যখন বেড়ে যাই তখন আমরা লোয়ার পটেনসিতে আসি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ২০ যতই যাচ্ছে বেড়ে যাচ্ছে। কিন্তু যখন লোয়ার পটেনসিতে আসতেছে ওই স্কিন ডিজিজটা সাপ্রেস হয়ে যাচ্ছে। এখানে আমার কোশ্চেনটা ছিল যে আমরা আমরা তো ট্রু ডিজিজের ট্রিটমেন্ট করি। সেক্ষেত্রে সাপ্রেসটা কিভাবে হচ্ছে? এই গতদিনে ডিসকাশন হয়েছিল, আপনি লাস্টে ছিলেন কিনা জানি না। তো ওখানে কিন্তু আজম ভাই এটা ক্লিয়ার করেছিলেন। সেটা উনি বলেছিলেন, ধরুন কারোর ওষুধ আমরা প্রয়োগ করছি, সেটা 15 দিলাম, 16 দিলাম, 17 দিলাম, 18 দিলাম, 19, 20-তে গিয়ে তার চর্মরোগটা ভীষণ ভাবে বেড়ে গেল। তো 19-এ কিন্তু রুগীটা ভালো ছিল। তো এটা কিন্তু শ্যামল স্যারেরই আগের একটা কোটেশন ছিল যে রুগী যে পটেন্সিতে ভালো ছিল, অ্যাগ্রাভেশন হলে ওই পটেন্সিটা আবার দিই। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেহেতু 18, 19, 15 পর্যন্ত কোনো অ্যাগ্রাভেশন ছিল না, সুন্দরভাবে রুগী ওইটাকে গ্রহণ করছিল। আমরা সরাসরি একদম নিচেই না এসে আস্তে আস্তে নিচেই আসলে তাতে উপকারটা ভালো পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে উনার গবেষণার কথা উনি জানিয়েছিলেন। মোস্তফা ভাই কি ক্লিয়ার? এখানে আমি একটু সংযোজন করি। জি। সেটা হচ্ছে যে অ্যাগ্রাভেশন এবং সেক্রেশন দুইটা কিন্তু ভিন্ন জিনিস। ইয়েস। অ্যাগ্রাভেশন এবং সেক্রেশন দুইটা ভিন্ন জিনিস। এই অ্যাগ্রাভেশন এবং সেক্রেশনের ভিতরে যদি আমরা পার্থক্য নিরূপণ না করতে পারি, তাহলে সেক্রেশন যদি আমরা অ্যাগ্রাভেশনকে সেক্রেশনকে যদি অ্যাগ্রাভেশন মনে করে আমরা যদি লোয়ার পটেন্সিতে আসি বা অন্য কিছু করি, তাহলে সেটা কিন্তু অন কাইন্ড অফ সাপ্রেশন। আপনি অ্যাগ্রাভেশনকে নিউট্রালাইজ করার জন্য যদি লোয়ার পটেন্সিতে যান, তাহলে সেটা আপনার নিউট্রালাইজ হবে। আর যদি সেক্রেশনকে যদি আপনি লোয়ার পটেন্সি দিয়ে যেটা করবেন সেটা নিউট্রালাইজ হবে না, সেটা হচ্ছে সাপ্রেশন। এই অ্যাগ্রাভেশন আর সেক্রেশনের ভিতরে বেসিক পার্থক্য যেটা, সেটা হচ্ছে যে যখন রোগ যন্ত্রণা বা রোগের প্যাথোলজি বেড়ে যায় অথবা নতুন কোনো প্যাথোলজি দেখা দেয়, তখন দেখা গেল এমন একটা প্যাথোলজি তার বাড়ছে অথবা এমন একটা প্যাথোলজি দেখা গেছে তার, সেটা ফিজিক্যালি তো দেখতে খুবই সমস্যা হচ্ছে মনে হচ্ছে, কিন্তু আসলে রোগী তাতে যদি স্বাচ্ছন্দ্য বোধ করে, তুলনামূলকভাবে তার যে দীর্ঘদিনের সাফারিং সেগুলো যদি আসলে মানে উপশম পর্যায়ে থাকে, পরিমিত পর্যায়ে থাকে, বা যদি সেই লক্ষণগুলো দূর হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে এটা সেক্রেশন। আর যদি দেখা যায় যে না, প্যাথোলজি বৃদ্ধির সাথে সাথে রুগীও আসলে দুর্বল হয়ে যাচ্ছে এবং খুব কষ্ট পাচ্ছে বলে মনে হচ্ছে, সেটা হচ্ছে যে তার ক্রমেই তার জীবনী শক্তি যে উদ্দীপনা সেটা ক্রমেই ক্ষীণ থেকে ক্ষীণ হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে এটা অ্যাগ্রাভেশন। এটা সেক্রেশন মনে হচ্ছে কিন্তু আসলে এই সেক্রেশনের ভিতরে অ্যাগ্রাভেশন রয়েছে, তখন আপনাকে নিউট্রালাইজ করতে হবে। সেই ক্ষেত্রেও অ্যাগ্রাভেশনটা কমবে, তখন সাপ্রেশন হবে না। ব্যাপারটা জটিল, কিন্তু আমরা যদি অ্যাগ্রাভেশন এবং সেক্রেশনের বেসিক পার্থক্যটা যদি নিরূপণ করতে পারি, তাহলে এটা জটিল থাকে না এবং তখন এই কথার উত্তরটা পাওয়া যায়। আর একটা হচ্ছে যে এই আমরা ট্রু ডিজিজের চিকিৎসা করি, রেজাল্ট অফ ডিজিজের চিকিৎসা করি না, কথাটা একটু ঘোরায় বলা দরকার। সেটা হচ্ছে আমরা ট্রু ডিজিজের উপরে মেডিসিন সিলেকশন করি, কিন্তু রেজাল্ট অফ ডিজিজের উপরে মেডিসিন সিলেকশন করি না। কিন্তু একটা পেশেন্টকে ম্যানেজমেন্ট করতে গেলে রেজাল্ট অফ ডিজিজকেও কিন্তু আমাদের বিবেচনায় রাখতে হয়, প্যাথোলজিকেও আমাদের বিবেচনায় রাখতে হয়।
সেই ক্ষেত্রে আমরা ট্রু ডিজিজের চিকিৎসা করি, ফলে আমরা রেজাল্ট অফ ডিজিজকে কেন কেয়ার করতে যাব? তাহলে পেশেন্ট ম্যানেজমেন্ট ঠিক মতো হবে না এবং পেশেন্টকে যে চূড়ান্ত আরোগ্যে যাওয়ার যে ব্যবস্থা, এটা হবে না। আর অ্যাপোরিজম 9-এ পরিষ্কার বলা হয়েছে যে আরোগ্যের দুইটা শর্ত। একটা হচ্ছে যে আপনার তার সেলুলার অ্যাক্টিভিটি হারমোনিয়াস হতে হবে, আর দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে তার রিজন গিফটেড মাইন্ড তৈরি হতে হবে। এখন আপনি আপনার মেডিকেশন দিয়ে রিজন গিফটেড মাইন্ড তৈরি হয়েছে মানে আপনি ভাবলেন যে আপনার ট্রু ডিজিজ ইনঅ্যাক্টিভ হয়েছে, বাট তার প্যাথোলজি গেল না বা প্যাথোলজি দিনকে দিন বেড়েই চলেছে, তাহলেও কিন্তু আপনার আরোগ্য অসম্পূর্ণ হয়েছে, আরোগ্য সম্পূর্ণ হয়নি। সেই চিন্তাও যদি করেন, তাহলে আপনাকে রেজাল্ট অফ ডিজিজ এবং ট্রু ডিজিজ উভয়কেই কিন্তু আপনার কনসিডারেশনের মধ্যে রাখতে হবে প্র্যাকটিস লাইফের মধ্যে। আর যে কথা দিয়ে আমাদের ট্রু ডিজিজকে হাইলাইট করা হয়, সেটা হচ্ছে কেন্ট স্যারের ওই ঐতিহাসিক বক্তব্য, প্রেসক্রাইবিং ফর দ্য রেজাল্ট অফ ডিজিজ causes changes in the result of disease but not in the sickness except to hurry its progress. এইটা নিয়ে আমরা ব্যাপক আলোচনা করেছি। সেটা হচ্ছে এই স্পিচটা হচ্ছে একটা কন্ডিশনাল স্পিচ, এবং বার্ড শব্দটা দিয়ে এটাকে কন্ডিশনাল করা হয়েছে। আর বার্ড দিয়ে যখন কন্ডিশনাল করা হয়েছে, ফলে রেজাল্ট অফ ডিজিজের প্রেসক্রিপশনও যেমন প্রয়োজন, আমাদের সিকনেসের প্রেসক্রিপশনও কিন্তু তেমনই প্রয়োজন। তবে শুধুমাত্র রেজাল্ট অফ ডিজিজের প্রেসক্রিপশন যদি করেন আর সিকনেসের প্রেসক্রিপশন যদি না করেন, তাহলে ভিতরে ভিতরে হারিস প্রগ্রেস হবে। কিন্তু আপনি সিকনেসের ট্রিটমেন্ট করে হারিস প্রগ্রেস ঠেকালেন, কিন্তু স্বাভাবিকভাবে দেখছেন যে আপনার রেজাল্ট অফ ডিজিজ ট্রিটমেন্ট মানে হচ্ছে না, রেজাল্ট অফ ডিজিজটা কিওর হচ্ছে না, তখন আপনাকে অবশ্যই রেজাল্ট অফ ডিজিজের চিন্তাটা করতে হবে। এটা হচ্ছে আপনার এই কথাটার ব্যাখ্যাটা এইভাবে হওয়া উচিত ছিল, কিন্তু যেভাবে আমরা শিখেছি তাতে আমাদের কাছে মনে হয়েছে ডোন্ট কেয়ার রেজাল্ট অফ ডিজিজ, অনলি কেয়ার ট্রু ডিজিজ। এই অনলি কেয়ার ট্রু ডিজিজ, ডোন্ট কেয়ার রেজাল্ট অফ ডিজিজ, এটা আমাদের কাছে মনে হয় যে এক ধরনের বিভ্রান্তি। এই বিভ্রান্তি থেকে আমরা যদি বেরিয়ে না আসতে পারি, অ্যাকচুয়াল যে রিয়েল হোমিওপ্যাথি যেটা বলা হয়, এই রিয়েল হোমিওপ্যাথি হবে না। ধন্যবাদ।